ভালো রেখো শুধু অনাহুত ধূসর বিকেলে, আবার ফিরবো তবে পরিচিত রোদে, সময়ের ফাঁক কমে গেলে। জীবন গতিময়, এই গতিময়তার সাথে পা মিলিয়ে ছুটে চলেছি আমরা। এই গতিময়তার মাঝে হারিয়ে যেতে যেতেও আমাদের ফিরে যেতে হয়। হ্যাঁ, কথা মতো ফিরে যেতে হয় সকলকে। জীবন নামক যাত্রাপথের অজানা মোড়ে হাত ছাড়া যায় কত প্রিয় সহযাত্রীর, যার সাথে পেরিয়ে গেছি একের পর এক মাইলস্টোন, অতিক্রম করেছি কত দীর্ঘ পথ, কতটা দূরত্ব। থেকে যায় শুধু কান্না হাসি মাখা মুহূর্ত, যারা স্মৃতিরূপে আজীবন অমলিন হয়ে থাকে মনের মণিকোঠায়। আজ আমরা সকলে একত্রিত হয়েছি স্মৃতিচারণায় সেই নমস্য ব্যক্তির, যিনি একাধারে সফলতম চিকিৎসক হওয়ার পাশাপাশি একজন সহানুভূতিশীল ও আদর্শবান ব্যক্তিত্ব। হ্যাঁ, আমরা আজ সকলে উপস্থিত হয়েছি ডক্টর সৌমিত্র চন্দ্রের স্মৃতিচারণায়, তার স্মরণ সভায়। আমি মঞ্চে আসতে অনুরোধ করব অরুণাভ বাবুকে। যা যা পেয়েছি প্রথম দিনে সেই যেন পাই শেষে দুহাত দিয়ে বিশ্বের ছুঁই শিশুর মতো হেসে যা যা পেয়েছি প্রথম দিনে সেই যেন পাই শেষে দুহাত দিয়ে বিশ্বের ছুঁই শিশুর মতো হেসে যা যা পেয়েছি। যাবার বেলা সহজে রে যাই যেন মোর প্রণাম সেরে, যাবার বেলা সহজে রে যাই যেন মোর প্রণাম সেরে, সকল পন্থা যেথায় মেলে সেথা দাঁড়াই এসে যা যা পেয়েছি প্রথম দিনে সেই যেন পাই শেষে দুহাত দিয়ে বিশ্বের ছুঁই শিশুর মতো হেসে যা যা পেয়েছি। খুঁজতে যারে হয় না কোথাও, চোখ যেন তাই দেখে সদাই যে রয় মনে তারি পরশ যেন ঠেকে। খুঁজতে যারে হয় না কোথাও, চোখ যেন তাই দেখে
সদাই যে রয় কাছে তারি পরশ যেন ঠেকে নিত্য যাহার থাকি কুলে তারে যেন যাই গো বলে নিত্য যাহার থাকি কুলে তারে যেন যাই গো বলে এই জীবনে ধন্য হলে তোমায় ভালোবেসে যা যা পেয়েছি প্রথম দিনে সেই যেন পাই শেষে দুহাত দিয়ে বিশ্বের ছুঁই শিশুর মতো এসে যা যা পেয়েছে। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। এখন অনেকটা বেশি আমাদের সঙ্গে জড়িয়ে, অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে। কারণ তিনি সত্যি, তিনি চিরন্তন, তিনি সদা উজ্জ্বল তার কর্মে, তার আদর্শে, তার জীবন বোধে। এখন স্মৃতিচারণে আত্রেয়ী ভট্টাচার্য। নমস্কার। আমি ওনার পেশেন্ট ছিলাম। ক্লাস 9 থেকে ওনার সাথে আমার সম্পর্ক শুরু হয়। উনি শুধু আমার ডাক্তারবাবু আর রইলেন না, উনি হয়ে উঠলেন আমার বাবার মতন। কারণ আমার শুধুমাত্র শারীরিক অসুস্থতা উনি সারিয়ে তুললেন তা নয়, আমার সাথে সাথে আমার পরিবারের সকলের যে একটা মনের উদ্বিগ্নতা যে এই বাঁচবে কি বাঁচবে না, কি হবে কি হবে না, সব কিছু একটা সাপোর্ট সিস্টেম হয়ে উঠলেন যে না সব ঠিক হয়ে যাবে। এই যে একটা ভরসার জায়গা, একটা চূড়ান্ত ভরসার জায়গা ছিলেন ডক্টর সৌমিত্রচন্দ্র। মানে শুধু ডাক্তার হিসেবে নন, একজন মানুষ হিসেবে তিনি অসামান্য ছিলেন। আমার বিয়ের সময়তে আমার যার সাথে বিয়ে হবে সে ঠিক কিনা সেই খোঁজ খবর পর্যন্ত উনি রাখলেন। এটা কি শুধুই ডাক্তারবাবু, উনি হয়ে উঠলেন আমার বাবার মতন। আমার মেয়ে হওয়ার সময় ওটিতে উনি ছিলেন। সব দিক থেকে আমি ওনাকে আমার পাশে পেয়েছি, সব সময় যে কোনো রকম কি মানে ভ্যাকসিন কি হবে সব রকম ভাবে একটা বিরাট ভরসার জায়গা ছিল। আমার মেয়ের উনি ডাক্তার দাদু, মানে পাস্ট টেন্স ইউজ করতে হচ্ছে, আমি ভাবতে পারছি না। তুমি যেখানে থাকো ভালো থেকো আর আমাদের সঙ্গে থেকো প্লিজ, এভাবে। মিতুলদা আমরা দাদা বলেই ডাকতাম। আমাদের কাছে একটা অদ্ভুত নির্ভরতা, ভরসা প্রতীক। আমাদের সবসময় মনে হতো দাঁড়িয়ে আছো তুমি আমার ফোনের ওপারে, আমরা এদিকে বিপদ নিয়ে দাঁড়িয়ে আছি, ওপারে মিতুলদা দাঁড়িয়ে আছে, শুধু একটা ফোন। মিতুলদা এই হয়েছে, মিতুলদা কি করব, মিতুলদা কার কাছে নিয়ে যাব। আজ এখানে যারা বসে আছেন সকলেই নানা স্মৃতি ভারে জর্জরিত, নানা কথায় আমরা আজকে তাকে স্মরণ করব। আমি মূলত ছোট ছোট করে আমাদের মোনালিসাদির লেখা একটি বই লাভ করি বিশু ডাক্তার, তার থেকে মিতুলদার যে কথাগুলো যে অংশগুলো রয়েছে সেখান থেকে একটু পড়ে আপনাদের মিতুলদার ছোটবেলা, মিতুলদার যৌবন এবং মিতুলদার লড়াই করে বাবার কাছে প্রমাণ করা যে সে বড় ডাক্তার হয়েছে, সে ডাক্তার হতে পেরেছে, সেই লড়াইয়ের গল্প
সেগুলো অল্প অল্প করে মাঝে মাঝে একটু শোনাবো আপনাদের। আমাদের এই ভরসা নিয়ে মিতুলদাকে আমার একটি বিনম্র শ্রদ্ধা। নীলকণ্ঠ। আমাদের একটা ভরসা করার হাত ছিল, নিঃসংকোচে নির্ভয়ে আমরা সঁপে দিতাম নিজেদের, আমাদের প্রিয়জনদের। একের পর এক যুদ্ধ করে সেই হাতটি দরজার ফাঁক দিয়ে আমাদের অভয় দিত, সঙ্গে থাকতো আমাদের সব আশঙ্কা দূর করা কালোজয়ী হাসিটি। সবার শরীর থেকে বিষটুকু সরিয়ে দিতে দিতে কখন যে নিজের শরীরে তাদের ধারণ করেছ বুঝতে পারিনি। তোমার যে হাত একদিন আমাদের শরীরের গভীরতর প্রদেশ থেকে আবর্জনা সরিয়ে ক্ষতে প্রলেপ দিত, তাকে আজ সেই জমে থাকা বিষ এক বিভৎস অট্টহাসির মতন পরিহাস করছে। একটু একটু করে আমাদের ধরা ছোঁয়ার বাইরে কাঁচের ঘরে তোমাকে বন্দি করে ফেললো। নিষেধের গণ্ডি পেরিয়ে তখন তোমাকে স্পর্শ করাও বারণ। শুধুই দূরাভাসের মধ্যে দিয়ে প্রতিনিয়ত আশা নিরাশায় দুলতে দুলতে তুমি একদিন সরল রেখায় মিশে গেলে। হে মানব, তুমি নীলকণ্ঠ হলে। আমি এরপর স্মৃতিচারণের জন্য ডেকে নেব ডক্টর শুভাশিস গাঙ্গুলি, মিতুলদার সহপাঠী ও বিশিষ্ট চিকিৎসক। জীবনে প্রথমবার এরকম পরিস্থিতিতে দাঁড়িয়েছি, জানি না কি বলা উচিত বা কি বলবো। অবভিয়াসলি আমরা ওর যে জায়গাটায় কষ্টের জায়গা, বা আমরা লাস্ট যে কয়েকটা দিন বা সপ্তাহ বা মাস দেখেছি, সেটা আমরা মনে রাখতে চাই না। মনে রাখতে চাই ওর ওই সরল হাসি। আমরা একসাথে আমাদের কাটানো সময়টা, ওর ওই হসপিটালে দৌড়ে ঢুকে এক রাউন্ড সার্জন রুমে বসে গল্প আড্ডা ঠাট্টা, তার মাঝখানেই হঠাৎ খুব নিজের রোল চেঞ্জ করে একটা সার্জন যে একটা অপারেশন করে কত কঠিন পরিস্থিতি থেকে মানুষকে বাঁচিয়ে তুলতো, সেই সময় বেরিয়ে এসে আবার একটা ওর যে কাজটা করেছে সেই কাজটা সাকসেসফুলি করার যে হাসিটা ছিল, সেটা আমাদের সামনে সব থেকে বেশি মনে পড়ছে। আর আমার ঘটনাচক্রে লাস্ট 3-4 বছর আমরা একই হাসপাতালে বা একসাথে কাজ করতাম, তাই সেই দিনগুলো, সেই পরিস্থিতিগুলো আমরা যেরকম হইচই করে কাটিয়েছি সেগুলোই বেশি করে মনে পড়ছে। আমরা ঘটনাচক্রে আমরা কয়েকজন বন্ধু মিলে আমরা 2019 সালের ডিসেম্বরে আমরা একটা 5 দিনের ট্রিপ করেছিলাম। আমরা সবাই মিলে বেড়াতে গিয়েছিলাম থাইল্যান্ডে। সেখানে সেই দিনগুলো হই হুল্লোড় করে, মানে আমরা 96 ঘন্টা একসাথে কাটিয়েছিলাম, প্লেনে, হোটেলে, সমুদ্রে, চারিদিকে। সেগুলো এত বেশি করে আমাদের চোখের সামনে ভাসছে হই হুল্লোড়ের, সেগুলোই মনে রাখতে চাই। তাছাড়া ওর যে মানুষকে হেল্প করার, সাহায্য করার, প্রত্যেককে পাশে একটা মানুষ হিসেবে দাঁড়াবার, সে যত বড় হসপিটালেই ও কাজ করুক না কেন, কিন্তু ওর মধ্যে যে মানবিক দিকটা ছিল, যেটা আমরা প্রতি মুহূর্তে ফেস করেছি। এটা তো আমি কাজের জায়গা, ডাক্তারির জায়গা বললাম। আর এরপরে যদি ফিরে যাই আমাদের কলেজ জীবনে, যখন আমরা হোস্টেলে ছিলাম, আমি হয়তো ওর সঙ্গে হোস্টেলে একসাথে থাকার বেশি সুযোগ পাইনি, কিন্তু আমরা কলেজের ক্যান্টিনে, খেলার মাঠে, ক্লাসরুমে, পরীক্ষার হলে যেভাবে কাটিয়েছি, সেই দিনগুলো এরমভাবে এসে আমাদের স্মরণ করতে হবে, সেটা সত্যিই ভাবিনি। এটা ওর চলে যাওয়ার সময় নয়, কিন্তু মেনে নিতে হচ্ছে বাস্তব, বা সময়ের সাথে সাথে আমাদের এই পরিণতি। তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করব, যেখানেই থাকুক ভালো থাকুক।
আমরা জন্ম জন্মান্তরে বা অন্য কিছুতে হয়তো বিশ্বাস করি না, কিন্তু ও থেকে যাবে আমাদের সাথে, আমাদের মধ্যে, আর আমরা সেটাই চাইব। হে মহা জীবন, হে মহা মরণ, লইনু শরণ, লইনু শরণ। আধার প্রদীপে জ্বালাও, জ্বালাও শিখা, পরাও, পরাও জ্যোতির টিকা, করো হে আমার লজ্জা হরণ, লইনু শরণ, লইনু শরণ। হে মহা জীবন, হে মহা মরণ, লইনু শরণ, লইনু শরণ। এরপর আমরা একটা ছোট্ট ভিডিও দেখে নেব। ডক্টর জয়দীপ সরকার, কনসালটেন্ট ফরেন্সিক সাইকিয়াট্রিস্ট, তিনি স্মরণ করেছেন একটি ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে। সৌমিত্রদা, কোথায় তুমি? তোমার সাথে সেই 1988 থেকে যোগাযোগ। এখনো মনে আছে সকাল সকাল রুমে আসতে আর বলতে, এই ছেলে এখনো শুয়ে আছিস, ওঠ। চা অফার করলে বলতে, প্রচন্ড তাড়া, একদম সময় নেই, একটা সিগারেট খাবো আর তারপর স্ট্রেট পিজিতে। ইউ ওয়ার সো ওয়ার্ম, ফ্রেন্ডলি এন্ড জোভিয়াল। তারপর 1990-তে আমাদের সল্ট লেকের বাড়িতে তুমি মা আর বাবাকেও বেশ ভালো চাপ করেছিলে। তোমার সাথে নেক্সট দেখা সিঙ্গাপুরেতে, বৌদি মোনালিসার সাথে, আর অমিতার সাথে তোমারও দেখা। তখন এক গ্লাস বিয়ের হাতে ধরে বলেছে, বাবা এটা খেতে খেতে তো পুলিশ ফ্র্যাকচার হয়ে যাবে। শিওর সেন্স অফ হিউমার। এখনো মনে হচ্ছে তুমি আশেপাশে কোথাও আছো, এক্ষুনি বলে উঠবে, হ্যালো জয়দীপ। জীবন মানে মঞ্চে আসতে অনুরোধ করব পরমাত্মীয় ও দাদা স্থানীয় ইন্দ্রনাথ সিনহাকে। আমি ইন্দ্রনাথ, বাড়ি লাভপুর। আমার বাবা সৌমিত্রর দাদু ছাত্র। সৌমিত্রর বাবা, মিতুলের বাবা, আমার বাবার সমসাময়িক। মিতুল আমার চেয়ে 2 ক্লাসের জুনিয়র। আপনারা ডাক্তার মিতুলকে, ডাক্তার সৌমিত্রচন্দ্রকে আমার থেকে অনেক ভালো চেনেন, হয়তো মানুষ সৌমিত্রকেও একটু আমার থেকেও ভাবছেন। কেন আমার চেনা বা দেখাটা তো একটু বায়াসড হবে। নিজের মানুষকে, নিজের ভাইকে মানুষ তো আবেগ বর্জিতভাবে বিচার করতে পারে না। মিতুলকে আমার প্রথম যে ছবিটা মনে আছে, লাভপুরে একটা ছোটদের স্কুল ছিল, সেখানে আমি ওকে দেখেছি, খুব আবছা মনে আছে। সেই স্কুলেও যেত, আর আমি মাঝে মাঝে লাভপুরে আসতাম। আমার দাদু ঠাকুমা থাকতেন সেখানে, সেই স্কুলে আমার বোন পড়তো, সেখানে দেখেছি। তারপরে আমি যখন লাভপুর স্কুলে পড়তে এলাম, লাভপুরে থাকতে এলাম, তখন আমার বাবা মা দূরে থাকেন, কিন্তু লাভপুর তখনও এরকম কলকাতা গোত্রীয় শহর হয়নি, যেটাকে আমরা বলি অ্যান অ্যাসেম্বলেজ অফ ডিসজয়েন্টেড ইন্ডিভিজুয়ালস। সেরকম শহর হয়নি।
কাজেই স্নেহের অভাব, শাসনের অভাব কিছুই ছিল না। আর তাদের মধ্যে যে সমস্ত মানুষরা আমাদের মাথার উপরে ছাতা হয়েছিলেন, তাদের মধ্যে অনন্য ভূমিকায় ছিলেন ডাক্তার সুকুমার চন্দ্র। আমার গ্রামের আরো মানুষ এসছেন, তাদের কথাই জানবেন সেই মানুষটির কথা। আমি বরং মিতুলের কথা বলি। মিতুলের যখন বেড়ে ওঠা, আপনারা তখনকার গ্রামের ছেলেদের দেখেছেন কিনা জানি না, আমরা একটা পাজামা পরতাম, তার সঙ্গে একটা জামা পরতাম, মানে অদ্ভুত রকমের কম্বিনেশন। কিন্তু মিতুল খুব ফিটফাট ছিল, বড় ভালো ব্যবহার ছিল এবং অত্যন্ত দুষ্টু ছিল। এতটাই দুষ্টু ছিল যে পরবর্তীকালে ক্লাস 10-এ ও যখন টেস্ট পরীক্ষা দেয়, তারপর মাস্টারমশাইরা বলেছিলেন তুই মাল্টিপারপাস ব্লকে ঢুকবি না। মিতুল সংগঠক ছিল, মিতুল একা ছিল না। মিতুলের সাথে আরো 2 সহযোগী ছিল, 3টি তুখোর ব্রিলিয়ান্ট, তুখোর বিচ্ছু এবং সুকুমার মনোবৃত্তিতে ভরপুর 3টে বালক, যারা কিশোর হলো, যুবক হলো আমার চোখের সামনে, এবং যাদের সঙ্গে সেই সম্পর্কটা আমি এখন যখন ভাবতেই পারছি না যে আমার বল ভরসা হয়ে যে যাকে আমি সবসময় মানে ম্যাচিওর হওয়ার পরে একটা বল ভরসা জায়গা হলো আমার, সেই জায়গাটা আমার আর নেই। এক্ষুনি শুনছিলাম যে দাঁড়িয়ে আছো তুমি আমার ফোনের উপরে। মিতুল অত্যন্ত ব্যস্ত চিকিৎসক, তাকে আপনি ফোন করুন, সে ফোন তখনই ধরতে না পারলেও আপনি জানবেন যে প্রথম মুহূর্তে, প্রথম সুযোগে সে আপনাকে ফোন করে আপনার খোঁজ খবর দেবে। অনেকে অনেক পেশেন্টের কথা, আমরা পেশেন্টের কথা শুনছি, কিন্তু মিতুলের সঙ্গে ধরো অন্য ডাক্তারবাবুরা তো করেন। তো আমার কপিল দেবের কথা মনে পড়ছে, বিশ্বকাপের ফাইনালে ভেভ রিচার্ডসের ক্যাচ নিতে দৌড়চ্ছেন, তিনি এত অনায়াসে ব্যাপারটা করে ফেললেন যে আমরা বুঝতেই পারলাম না কি একটা কঠিন কাজ তিনি করলেন। মিতুল ঠিক সেই রকম ছিল। আমার স্ত্রীর অপারেশন, বাইরে আমরা আছি, যাওয়ার সময় পিঠটা চাপড়ে দিয়ে ঢুকে গেল, ওতেই আমি বুঝলাম ভরসা আমার আছে। বেরিয়ে এলো সবুজ পোশাকে, আমাকে হাসি মুখে বললো এবার স্বস্তি তো। এই যে খুব সহজভাবে করে ফেলে গেল। অনেকের জন্য অনেক কিছু করেছে। আপনি কখনো দেখেছেন মিতুল তার জন্য বেশ ব্যাপক কষ্ট করছে, কিছু করছে? করতে হতো না, খুব সহজে করতো। আমার বিভিন্ন রকমের টেস্ট করতে হবে, আমি জানতাম উডল্যান্ডসে আমার হয়ে যাবে। তো সেই আমি আবার ফিরে যাই সেই ছোট্ট মিতুল, বিচ্ছু মিতুল, এবং অত্যন্ত ফিটফাট। মিতুল খুব ফিটফাট থাকতো, পোশাক আশাক খুব ভালো থাকতো। আর আমরা বলতাম এইটা হচ্ছে ওই 3টের মধ্যে এইটা হচ্ছে মিচকে সাথে। বড় হাসিটা খুব ভালো ছিল। আমাদের অনেকটা সময় আমরা একসঙ্গে কাটাতাম, কিন্তু মিতুল একা থাকতো, কেন যে ওর পড়াশোনাটা, ওর বেড়ে ওঠাটা ওই জায়গাটা ওই একটু একা ছিল। ওর যার কাছে বিশেষ পাঠ নিত, তার কাছে ও একাই পাঠ নিত। তো এই ব্রিলিয়ান্স থেকে আমরা 2-4টা কথা বলি। যে জ্যামিতির এক্সট্রা, মাস্টারমশাই পেন নিয়ে ভাবছেন, একটা নতুন মাস্টারমশাই পেন নিয়ে ভাবছেন, ওদেরকে মিতুল ভাবছে, করতে করতে হঠাৎ দেখলাম মিতুল লাফিয়ে উঠলো, করে ফেলছি। মাস্টারমশাই খুব খুশি হলেন, হ্যাঁ, যে তারও আগে তার ছাত্র এটা করে ফেলেছে। মিতুল ক্লাস 5 থেকে 10-এ লাভপুর স্কুলে ফার্স্ট হতো। ফার্স্ট অনেকেই, নিশ্চয়ই তার আগে পড়ে অনেকে উঠেছে। কিন্তু ওর মধ্যে মাস্টারমশাইরা সবসময় একটা আশা করতেন যে একটা কিছু কোথাও একটা যাবে। আমাদের মতন জায়গায় সেটা খুব স্বাভাবিক না যে কাউকে দেখে প্রেডিক্ট করা যে এ কোথাও একটা উঠবে। সেটা মিতুলকে দেখে আমরা সবাই জানতাম মিতুল ডিবেট করবে। হাতে একটা ঘড়ি পড়ে ফেললো, ডিবেট করতে গিয়ে 5 বার ঘড়ি দেখলো, সময় নষ্ট হয়ে গেল, তাল কেটে গেল, ছন্দ কেটে গেল, ভীষণ বকুনি গেল, প্রথম হলো না। হ্যাঁ, পরবর্তীকালে সেই মিতুলকে আবার যখন গেলাম
উঠছে, আমি দেখে নিলাম ওর হাতে ঘড়িটা নেই তো। হ্যাঁ, এরকম ছোট 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 ঘটনা। মিতুলের সঙ্গে আমার কিন্তু খুব, মানে যেহেতু আমি সিনিয়র ছিলাম, খুব যে তা না, কিন্তু আমি জানি যে ও ছিল, ও সবসময় আমার পাশে থেকেছে। আমি যখন পশ্চিমবঙ্গে ফিরলাম, আমি বাইরে থাকতাম, বললো দাদা তুমি এখানে এলে কেন, ফিরলে কেন? আমি বললাম দেখ বয়স হচ্ছে, এখন তো তোর কাছেই আমার থাকার কথা। সেই কথাটা, সেই ভরসাটা আমার ছিল, ভরসাটা থাকলো না। কি বলবো, বড় 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 বেশি আগোছালো হয়ে যাচ্ছে, বড় বেশি এগিয়ে পিছিয়ে যাচ্ছে। আমার মাথায় অনেকগুলো স্মৃতি ফিরে আসছে। আমার ছেলের, মিতুল কাকু, ছেলের বাচ্চা, ছোট্ট ছেলে, দেখেই ইমপ্রেসড। সেদিনকে মিতুল টাই পড়েনি কেন, আমাকে বললো মিতুল কাকু টাই পড়ে না কেন? পরের দিন দেখলাম ফিটফাট মিতুল টাই পড়ে এসছে, ওর ছেলের দিকে দেখালাম, ছেলে হাসছে, ওর এক্সপেকটেশন ফুলফিল। মিতুল, আমার ওইটা তো কোনোদিন ভুলবো না যে আমার স্ত্রীর অপারেশনের পরে মিতুল বেরিয়ে আসছে। ওর বেরিয়ে আসার মধ্যে, ও তাকানোর মধ্যে, ওর যে মানে একটা রিঅ্যাসুরিং প্রেজেন্স, বলা সম্ভব নয়। কখনো কাউকে কিছু, কারোর কোনো চিকিৎসা প্রয়োজন, আমার স্ত্রী তার সবসময়ই ছিল না অন্য কোথাও করাতে পারবে। হ্যাঁ, মিতুলকে ফোন করে চাপ দিয়ে সেখানে করানো, একজনের কথা মনে পড়লো আমার। অর্থাৎ একটা সম্পৃক্ততা এসে গেছিল। মোনালিসা যখন তার বইটা নিয়ে আমার কাছে গেল, তখন মিতুলের সঙ্গে কথাবার্তা হচ্ছিল। ও বলল যে ও বসার পশ্চারটা কিরকম করে একটু পাল্টে নিয়েছে, ওর অপারেশনের জন্য বিশেষ স্টাইলটা কিভাবে নিচ্ছে। আমরা বড় আশা করছিলাম যে হয়তো এই ভরসাটা আমার থেকে যাবে, দীর্ঘকাল থেকে যাবে। মিতুলের স্ত্রী অত্যন্ত আমার খুব প্রিয় পাত্রী। ওর মেয়েটাকে দেখলাম বড় ম্যাচিওর্ড হয়ে উঠেছে। ছেলেটাকে দেখে মনে হচ্ছে গায়ে একটু রোদ লাগলেও সে এখন চিন্তা ভাবনা করছে। এদের মধ্যে যে বস্তুটা আছে, যে ক্ষমতা আছে, সেটা নিয়ে এরা অনেক দূর যাবে, এরা ভালো থাকবে আমি জানি। তবু আমার মনে হচ্ছে যে এদের সাথে একটু আমাদের থাকা দরকার, পাশে থাকা, গিয়ে বসে থাকা দরকার, দরকার হলে ওর বাড়িতে গিয়ে একটা চা খেয়ে আসা দরকার। এটা আমরা করি, আর কিছু করার দরকার নেই। আর মিতুলের কথা, মানে আমি ঠিক প্রস্তুত নই, আমার বড় এলোমেলো হয়ে যাচ্ছে। যদি কখনো আপনাদের সঙ্গে যোগাযোগ হয়, আবার কথাবার্তা হয়, অনেক কথা বলার রইল। এখানে ওর ভাই রয়েছে কেদার আচার্য, বাকিরাও রয়েছে, ওর দাদাও রয়েছে, হিরণময় দেশসহ অনেকেই রয়েছেন। আমি জানি তারা মিতুলকে আরো ভালোভাবে আপনাদের সামনে এনে রাখতে পারবেন। একটা জায়গা খালি হবে। মানুষকে কতটা কাছ থেকে চিনলে এবং কতদিন ধরে জানলে তার সম্বন্ধে বলতে গেলে কথাগুলো এলোমেলো হয়ে যায়, সেটা সকলেই ভেতরে ভেতরে নিশ্চয় অনুভব করছেন আজকে। আমি যেটা বলেছিলাম, আমি ছোট্ট করে একটু বলি। বিশু ডাক্তারের পুত্র সৌমিত্র ওরফে মিতুলের ছেলেবেলার স্মৃতিতে তাদের বাড়ির যে ছবি রয়েছে তার বর্ণনা বড়ই সংক্ষিপ্ত আর সুস্পষ্ট। ছন্দপতনহীন সংসার, কোথাও কোনো ছন্দপতন ঘটছে এমন নাকি মনেই পড়ে না তার। সংসারের এই ব্যবস্থার চালকের ভূমিকায় বরাবর থেকেছেন একজনই, তিনি বিশু ডাক্তার, অর্থাৎ মিতুলের বাবা। তার তীক্ষ্ণ দৃষ্টি এড়ায় না সংসারের তুচ্ছাতিতুচ্ছ বিষয়ে। সবচেয়ে বেশি নজরদারিতে থাকেন আপন পুত্রটি। বাবার বেঁধে দেওয়া রুটিনে সপ্তাহের প্রতিদিন কঠিন নিয়মের শিকলে বাঁধা তার। ছুটির দিনেও তার জন্য থাকে ছুটির দিনের রুটিন। অথচ সে অতি চঞ্চল এক কিশোর। সাইকেল নিয়ে গ্রামের পথে পথে কয়েক চক্কর মেরে আসার প্রবল আকাঙ্ক্ষা কিছুতেই সামলাতে পারে না। কখনো যদি একটু পালাতে পেরেছে তো অবধারিতভাবে ধরা পড়ে গিয়েছে বাবার কাছে। ধরা পড়ার সময় শরতের চেয়েও, মানে ঠাকুরদার চেয়েও নির্মম হয়ে উঠতেন বিশু ডাক্তার। ছেলে পিঠে পড়ে বাঁশের কঞ্চি, অনেক সময় তা রক্তাক্ত করে। অমিয় সুধা অর্থাৎ ঠাকুমা, অমিয় সুধা ছাড়া আর কারোর সাধ্য হয় না বাপের সামনে থেকে তখন ছেলেকে উদ্ধার করা।
বাড়ির পড়ুয়াদের পড়াশোনার যে রুটিন তিনি বেঁধে দিয়েছেন তা মেনে চলা খুবই দুষ্কর সবার পক্ষে। তিনি নিজে বরাবর শেষ রাতে শয্যা ত্যাগ করেন, ছেলে মেয়েদেরও তুলে দিতে চান সেই ভোরে। কিন্তু বাকি ছেলে মেয়েদের তার সাধ্যের অতীত বলে একটু একটু ছাড় দিয়েছিলেন, ছাড় পায়নি কেবল নিজের ছেলেটি। পুত্রের মেধার প্রতি পিতার বিশ্বাস আর আশা একটু বেশি ছিল বলেই হয়তো তার ক্ষেত্রেই অতিরিক্ত বাড়াবাড়ি কড়াকড়ি। তবে পরবর্তীকালে বাবার মতো সে হয়ে উঠেছে একজন চিকিৎসক। আর আশ্চর্যের কথা, সেই ছেলে আজ মুক্তকণ্ঠে স্বীকার করে বাবার পিটুনিগুলো না খেলে সে নাকি কোনোদিনই শীতে হতো না। আমরা এরপর স্মৃতিচারণের জন্য ডেকে নেব ওনার সহপাঠী ডক্টর শুভাশিস সাহাকে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন সাহা, আমি সৌমিত্রর সহপাঠী। আমাদের পরিচয় 1980 সাল থেকে, যখন আমরা আরজি করে MBBS এ ভর্তি হই তখন থেকে। কিন্তু ওর নামটা আমি শুনেছিলাম 1977 সালে। 1977 সালে লাভপুরের এই আরেকটি ছেলে কুন্তল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে টাকি স্কুলে ভর্তি হয়, এবং তখন আমি শুনেছিলাম ওর নাম, যে ওর এক বন্ধু আছে সৌমিত্র চন্দ্র, খুব ভালো পড়াশোনায়, বিশু ডাক্তারের ছেলে, আমাদের ওখানকার খুব নামকরা ডাক্তার। সেই হিসাবে ওর নামটা শুনি, ব্যাস ওই পর্যন্তই। তারপরে 1980 সালে জানুয়ারিতে আমরা যখন ভর্তি হই আরজি করে, তখন কুন্তলের কাছে শুনলাম যে সৌমিত্র এখানে চান্স পেয়েছে, জানিস তো? তো সৌমিত্রের সঙ্গে পরিচয় হলো। প্রাণবন্ত একটি ছেলে, সবসময় হাসি খুশি, খুব ভালো লাগতো। আর কলেজের যে ব্যাপারগুলো সেগুলো তো কিছুটা সুভাষের কাছে শুনলেন। হোস্টেলে হোক, খেলার মাঠে হোক, ক্লাসরুমে হোক, সবসময় হাসি খুশি থাকতো। সবসময় কারোর সঙ্গে কোনো সময় দেখিনি যে ও কোনো গন্ডগোল হচ্ছে বা কিছু কথা কাটাকাটি হচ্ছে বা কিছু একটা হচ্ছে। সবসময় খুবই হাসি খুশি ছেলে। আমার মনে আছে একবার আমাদের এক সহপাঠী বান্ধবী আমাকে জিজ্ঞেস করেছিল, মানে তখন নতুন নতুন আর কি ভর্তি হয়েছি, সবার নাম সবাই জানে না, আচ্ছা ওই যে ওই গোপের ফাঁক দিয়ে হাসে ওই ছেলেটার নাম কি রে? তো আমি বলেছিলাম, গোপের ফাঁক দিয়ে কোথায় হাসে, ও তো পুরো গোপ দিয়ে হাসে। তো এরকম আর কি ব্যাপার। তো আস্তে আস্তে আমাদের কলেজ জীবন শেষ হলো, আমরা সবাই পোস্ট গ্রাজুয়েশন কেউ কেউ করলাম, তারপরে যার যার কর্মজীবনে চলে গেলাম। আর ওই টাইমটায় আমাদের মানে সবারই হয়, মনে হয় এই যারা ডাক্তারি পড়তে আসে কেমন যেন একটা বিচ্ছিন্ন হয়ে যায়। তখন যার যার কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার একটা চেষ্টা থাকে, ওইগুলোই হচ্ছিল। তার ভেতরেও 1991 সালে ওর সঙ্গে আবার আমার কয়েকদিন খুব মানে রেগুলার দেখাশোনা হতো। তখন আমার এক বিশেষ মানে আত্মীয় এবং সবকিছু বলতে পারেন আমার শ্বশুরমশাই উডল্যান্ডসে ভর্তি ছিলেন। তখন উনি 42 দিন ভেন্টিলেটরে ছিলেন। তখন সৌমিত্র রেগুলার খবর নিতেন, মানে উনি সবসময় যে পাশে সবসময় বলতেন যে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে, চিন্তা করিস না। এই যে একটা মানে পাশে থাকার যে একটা কথা, সেটা ভীষণভাবে মানে আমরা ফিল করতাম। যাই হোক, তাকে আমরা বাঁচাতে পারিনি। 42 দিন পরে তিনি ভেন্টিলেটরে থেকে চলে গেছেন। সৌমিত্রকে আমরা পারলাম না বাঁচাতে। বন্ধুর স্মরণসভায় বলাটা খুব মুশকিলের ব্যাপার, মানে ঠিক মানে বলা যায় না এ কথা সে কথা, মানে নানা রকম জিনিস চলে আসে। ওই দাদা বলছিলেন বিক্ষিপ্ত ভাবে সব জিনিসগুলো চলে আসে, সাজিয়ে বলা যায় না। এই কিছুদিন আগে, এই কোভিডের ঠিক আগে, হঠাৎ করে আমার এক বন্ধু বলল, এই আমি কলকাতায় এসেছি। ও তখন হিমাচল প্রদেশে থাকতো, খুব সম্ভবত হিমাচল প্রদেশেই থাকতো, এবং আরেক বন্ধু ব্যাঙ্গালোরে থাকতো। ওরা ব্যাঙ্গালোর না বম্বে থাকতো।
ওরা দুজন কলকাতায় এসে তখন বললো যে চল একদিন আড্ডা মারবো। ঠিক আছে চল, কবে? মানে 1 জানুয়ারি। এই এক জায়গা ঠিক হলো, এখানে আয়, ওখানে আমরা সবাই মিলবো। ঠিক আছে, আর কাকে কাকে ডাকা যায়, কাউকেই পাওয়া গেল না তখন। 1 জানুয়ারি, অনেকেই ছুটিতে, অনেকেই তখন কলকাতায় থাকে না ইত্যাদি। তখন আমি বললাম সৌমিত্রকে ডাকা যায়, সৌমিত্র আছে এখানে। সৌমিত্র মোনালিসাকে নিয়ে এলো। ও বাবা, ওখানে গিয়ে দেখি যে ওরা মানে 1 জানুয়ারি আমার জন্মদিন, ওরা আমার মানে জন্মদিন সেলিব্রেট করবে বলেই ওরকম ভাবে ওরা আয়োজন করেছে। মানে কিরকম একটা সারপ্রাইজ। অনেকটা সময় ওদের সঙ্গে কাটলো, সে সৌমিত্র, মোনালিসা, অনেকটা সময় কেটেছিল সেদিন, আমরা একসঙ্গে কাটিয়েছিলাম, খুব ভালো আর কি। এইগুলোই তো মনে রাখা। তারপরে আবার কতদিন চললো, আমার ছেলের বিয়ে ঠিক হয়েছে, আমি ওর বাড়িতে নিমন্ত্রণ করতে গেলাম। এটা এই ফেব্রুয়ারি মাস, 2023 সালের ফেব্রুয়ারি মাসে। তখন ও বললো যে জানিসই তো আমি বেশিক্ষণ গিয়ে থাকবো না, কিন্তু যাবো। না না তুই আয়, ভালো লাগবে। তো এসেছিল, পরে অ্যাটেন্ড করে ফোনও করেছিল, কি যে ভালো লাগলো তোদের ওখানে গিয়ে, কি বলবো। ওটা তো শুধু বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করা না, মনে হচ্ছিল যেন আমাদের ব্যাচমিট হচ্ছে। আর ব্যাচমিট বলবো কেন, মনে হচ্ছিল কলেজ রিউনিয়নে এসেছি। অনেক সিনিয়র জুনিয়র অনেকের সঙ্গে দেখা হলো, যাদের সঙ্গে বহুদিন দেখা হয় না। খুব মানে আনন্দ পেয়েছিল, ভালো লেগেছিল। বলতো ওর সঙ্গে মাঝে মাঝে ফোনে কথা হতো, মানে প্রফেশনাল একটা রিলেশন তৈরি হয়ে গেছিল। ও সল্টলেকে থাকতো, আমি লেক টাউনে থাকি, এই মোটামুটি একই জায়গায় প্র্যাকটিস করি। মানে সার্জিক্যাল কোনো পেশেন্ট থাকলে ওকে পাঠাতাম, মানে খুব নির্ভরযোগ্য স্থান ছিল। পাঠিয়ে মনে হতো ঠিক ঠিক চিকিৎসাটা হবে, ঠিক ঠিক অপারেশন হবে। ও আমার কাছে পেশেন্ট পাঠাতো, আমি গাইনোকোলজিস্ট, এইসবে অনেক কথা হতো। অনেক পেশেন্ট আসতো ওর, যে পেশেন্টগুলোর সঙ্গে কথা বলে, মানে যাদের সঙ্গে কথা বলে মনে হতো না যে ওর পেশেন্ট। আমি জিজ্ঞেস করতাম যে মানে কে হয় আপনার, তখন বলতে কেউ হন না, কিন্তু মানে দাদার মতো আর কি। ওই যে একজন পেশেন্ট, উনি যেটা বললেন সত্যি কথা, ওরকমই ছিল, মানে ভীষণ নির্ভরযোগ্য স্থান ছিল। যাই হোক, অকালে চলে গেল, সবাইকে ছেড়ে, আমাদের ছেড়ে, পরিবার ছেড়ে, বন্ধু বান্ধব সবাইকে কাঁদিয়ে। কিন্তু কিছু করার তো নেই, এটাই পৃথিবীর নিয়ম, সবাই মেনে নিতে হবে। আর মোনালিসাকে বলবো, আমরা কলকাতায় থাকি, তোমরাও কলকাতায় থাকো, তোমার ছেলে মেয়েরা আছে, মেয়ে জামাই আছে, আমরা সবসময় আছি, আমরা বন্ধু বান্ধব সবসময় তোমার সঙ্গে আছি, চিন্তা করো না। নমস্কার। জীবন অনেকটা কবিতার মতো, হঠাৎ ছন্দপতন, আবার কখনো সব কিছু কাটিয়ে আবার ছন্দবদ্ধ জীবনে ফিরে আসা। জীবনে সুখ দুঃখ, ব্যথা বেদনা, হাসি কান্না চক্রাকারে আবর্তিত হয়। কিন্তু সব কিছুর পরে আমরা সবাই জানি এবং আমরা সবাই মানি একটা কথা, যে আমাদের ভালো থাকতে হবে। কিন্তু তার মতে নিজের ভালো থাকার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল অন্যকে ভালো রাখা। এখন স্মৃতিচারণের জন্য মঞ্চে আসতে অনুরোধ করব ছেলেবেলার বন্ধু, লাভপুর থেকে আসা শ্রী কেদারনাথ আচার্যকে। আসলে মানুষ তো দুই ভাবে বেঁচে থাকে, কেউ কৃতিতে, কেউ কীর্তিতে। এই দুইয়ের সমন্বয় মিথুলদার চরিত্রে হয়েছিল। আমাদের দলের ক্যাপ্টেনটি আজ নেই। আমি শুধু জেঠুর কাছ থেকে একটা কথা, জেঠুর কথাই শোনাবার জন্য এসেছি, যে তুমি যেন গিয়ে সবাইকে বলো। সকালবেলায় এবিপি আনন্দ থেকে এসেছিলেন একটা কভারেজ করতে, সেখানে আমি ছিলাম। তুমি এসো, মিতুল চলে গেছে, তোমাকে উজ্জ্বলকে আমি তো ছেলের মতো মনে করি। উজ্জ্বল বলতে আমাদের বীরভূম সংস্কৃতি বাহিনী বলে একটি সাংস্কৃতিক চর্চার কেন্দ্র আছে, তার যিনি কর্ণধার। জেঠু আমাদের দুজনের ওপরে খুব ভরসা করে। তো দাদা যখন এখানে চলে যাচ্ছেন, সেই সময় বৌদি বলছেন, না, আমাদের উপরে বৌদি নির্দেশ গেল তোমরা এসো না।
তোমরা ওখানেই থাকো। তার কীর্তির কথা সবাই বলবে, মানুষ তো মরবেই। জাতস্য হি ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। কিন্তু আমরা মেনে নিতে পারি না। কি করে মেনে নেব? ওই মানুষটার সাথে সেই ছোটবেলা থেকে সম্পর্ক অদ্ভুত। আমাদের দলের ক্যাপ্টেন ছিল, অজস্র স্মৃতি। তখন এই রাশিয়ান সেট বলটা আসেনি, আমরা রাশিয়ান সেট বলি, তখন টি সেট বলতাম। ইন্দ্রনাথদা খুব ভালো জানেন, সেই বলটাকে লেস দিয়ে জড়িয়ে জড়িয়ে করতে হতো, ফুটবল। তো প্রথম রাশিয়ান সেট বল খেলবো, আমাদের পয়সা নেই। মিতুলদার লক্ষ্মীর ভাঁড় থেকে আমাদের পয়সা জোগাড় হলো। ওপরে গেলেন, লক্ষ্মীর ভাঁড়টা ছুঁড়ে ফেলে দিলেন। দুপুরবেলা জেঠু শব্দ পেয়েছে, ছুটে আমরা ছুট কিন্নারচলের পাশের একটা ছোট্ট শহর কিন্নার, সেখানে ফুটবলে নিয়ে এলাম নতুন। আমাদের টিম আবার নতুনভাবে সেজে উঠল। এই যে ডাক্তার হলো মিতুলদা খুব ছোটবেলায়। প্রশান্ত দা এসেছে কিনা জানি না, পাশের বাড়ি প্রশান্ত দাস কি এসেছে জানি না। তো প্রশান্ত দা, আমি, রতন দা, এদের সাথে মিতুলদা ডাক্তারি খেলতো। আপনারা জানেন পাড়াগ্রামে অজস্র পুকুর, ডোবা, সেখানে একরকম ফুল ফোটে, শালুক ফুল। সেই শালুক ফুলকে তুলে নিয়ে মিতুলদা দুটো মানে মাঝে ফাটিয়ে সেটা স্টেথো করে ওই ফুলটাকে স্টেথো করতো। আমরা বলতাম, দাদা তুমি ডাক্তারি হবে বোধহয়। বলতে, হ্যাঁ অবশ্যই ডাক্তার তো হবো, আমি আর কিছু ভাবি না, আমি বাপির মতো ডাক্তার হতে চাই। মিতুলদার শৈশবের স্বপ্ন ডাক্তার হওয়া। অনেকেই জানে না, হয়তো বৌদি জানতে পারে, মিতুলদা খুব ছোট থেকে খুব সুন্দর সেলাই করতে পারে। আজকে ওই নবদ্বীপর বৃদ্ধ, যিনি বিধ্বস্ত, আর একজন ওদের পরিবারের, সে হচ্ছে মিতুলদার বোন সুস্মিতা চন্দ্র, লুনা, যিনি আজ করছেন এখানে বলছেন, ওই মেয়েটি তারই শাশুড়ি। তো ছোটবেলায় পাড়াগ্রামে আমরা বলতাম বাচ্চাদের টেপ, ছোট একটা এখন যেমন পাওয়া যায়, বাচ্চা শিশু ভবনে পড়ছে তখন, মিতুলদা টেনে ছিঁড়ে দিয়েছে, নিজেই সেলাই করতে বসে গেল, কারণ বাবু এসে মারবে। খুব সুন্দর সেলাই করতে পারতো, হয়তো বৌদি জানতে পারে। নিজের কাজ সবসময় নিজে করতে। জিতেনদা ছিল, সাইকেল চড়তে খুব ভালোবাসতো আর ঘুড়ি ওড়াতে। জেঠু বললো, একটা কথা তুমি বলো, যে বিধান রায় আমাদের প্রথম ক্লাসটি নিয়েছিলেন, যে এ ডক্টর should have a heart that never hardens, a touch that never hurts, and a temperament that never tires. তো আমি সারা জীবন এটা পালন করেছি, কিন্তু আমার ছেলে যেন সেটাকেও অতিক্রম করেছে আমার প্রচেষ্টাকে। তুমি শুধু এই কথাটাই বলে এসো, তোমাকে বলতে হবে না। আমি বললাম, জেঠু আমি কিছু বলতে পারবো না, কারণ মানসিকভাবে আমার কোনো প্রস্তুতি নেই। আর বৌদি আমাকে ফোন করেছিলাম, আমার আসারও কথা ছিল না, কিন্তু শেষ মুহূর্তে জেঠুর নির্দেশ আমাকে পালন করতেই হবে। খুব ছোটবেলা দোল খেলছি, মিতুলদার সবকিছু একটা ইউনিক ছিল। প্লাস্টিকের পিচকারি তখন সেভাবে ওঠেনি, আমরা বাঁশকে করে কেটে নিজেরাই করতাম। মিতুলদার ঝোঁক করলো, জেঠু কলকাতা থেকে বড় জেঠুকে দিয়ে পিতলের পিচকারি নিয়ে এলো, খেলছি রং। ওই যে ইন্দ্রনাথদা বললো না, একটা বিচ্ছু ছেলে ছিল, বলে কলা পাতা কেটে নিয়ে আয়। কলা পাতা নিংড়ে ওই রঙের সাথে মেশালে পরে আর কোনোদিন উঠবে না। সুতরাং কলা পাতার রস ওই রঙে মেশাতে হবে। এই মিতুলদার কুবুদ্ধি। এরকম অজস্র। আমাদের 26শে জানুয়ারি, 15ই আগস্ট ইন্দ্রনাথদা খুব ভালো জানেন মিতুলদার কথা। জিলিপি দেওয়া হতো, মিতুলদা তো জিলিপি খাওয়ার জন্য, বদমাশি করার জন্য যেত। তো প্রথমবার জিলিপি নিত, আবার মাল্টিপারপাস ব্লক 3 তলা বিল্ডিং, পাইপ দিয়ে দিয়ে উঠতো আবার ছাতে।
আবার লাইনে দাঁড়াতো, ধরা পড়ে মার, ওই বদমাসি। আমাদের হাই স্কুলের পিছন দিকে একটা মিষ্টির দোকান, ওই হিরণদা এসেছে, পাতুলাল দের মিষ্টির দোকান, সেখানে দুধ গরম হচ্ছে, আর তার পাশেই ওই প্রাইমারি স্কুলের ওই এসআই অফিস ছিল, স্কুল পরিদর্শকের অফিস। তার ভিতর দিয়ে গিয়ে কড়াইয়ে দুধ গরম হচ্ছে, মিতুলদা ওই গমের কাঁচকি দিয়ে দুধটা পুরো মেরে দিল, সেখানে জল ভরে দিয়ে চলে এলো। কত বলবো, অজস্র এরকম। কিন্তু পড়াশোনাতে কোনো রকম তার ফাঁকিবাজি ছিল না, পড়ার সময় একদম সিরিয়াস সব সময়। আমরা যদি কম নম্বর পেয়েছি আমাদেরকে দেখাতে হতো, রেজাল্ট দেখাতে হতো, তাহলে মার। বন্ধুত্ব যেমন ছিল তেমনি শাসনও ছিল, সবকিছুই তার ইউনিক ব্যাপার ছিল। ক্যারাম খেলতো, ক্যারাম খেলা শিখিয়েছিল মিতুলদা আমাদেরকে কি করে ক্যারাম খেলতে হয়। তো কখনোই মিতুলদা ওই ক্যারামে ডাইরেক্ট হিট করতো না। টোটনদা জানে, যদি টোটনদা এসেছে কিনা জানি না, টোটনদা মিতুলদা এদের কাছে আমরা ক্যারাম খেলা শিখেছিলাম। কারণ মিতুলদা দাদুর নামে একটি ক্লাব ছিল আমাদের গ্রামে, শরৎ কৃষ্টি পরিষদ। সেই ক্লাবে একটি ক্যারাম ছিল, মিতুলদা নিজস্ব একটি ক্যারাম ছিল। সেই ক্যারামে ওই ইনডাইরেক্ট হিটে সবসময় গুটি ফেলতো, কোনো সময় ডাইরেক্ট হিট করতো না, সব ইউনিক ব্যাপার। মিতুলদার সব থেকে বড় যেটা ছিল, একটা বড় অন্তর। এই জেঠু বলছিল যে আমার থেকেও বড় মনের মানুষ হয়েছিল। এই কিছুদিন আগে ঘাটতরের একজন পেশেন্ট এখান থেকে এসেছে, এখানে এসেছে, তার ছেলের কিংবা হয়তো স্বামীর হবে, আমার ঠিক মনে পড়ছে না, অপারেশন করিয়েছে। তো গয়না বিক্রি করে, কলকাতাতে এসেছে, পয়সা নেই, গয়না বিক্রি করে সে পয়সা জমা দেবে। মিতুলদা বলে তোমাকে গয়না বিক্রি করতে হবে না, আমি ব্যবস্থা করছি, পরে দিয়ে দিও। অলোকদা আছে, অলোকদা জানে, খুব বেশি দিনের কথা নয়, সে ওই 60,000 টাকা নিয়ে জেঠুর কাছে জমা দিতে গিয়েছে। জেঠু ফোন করেছে, কি রে টাকা নিয়ে এসেছে? বলে বাপি সব তো হয়ে গেছে, আমি আমার ইউনিটের যারা তাদেরকে মিটিয়ে দিয়েছি, ওই টাকা তুমি আর নিও না, ওরা খুব গরিব। এরকম অজস্র। আর সাহস, অসম্ভব সাহস। এমএস করার পর প্রথম যে অপারেশনটি করে সেটা ওই বৌদি জানেন, প্রহরের বাবাকে, তার মাথায় টিউমার ছিল। তখন আমাদের জেঠুরি প্রতিষ্ঠা করা সেন্ট জনস অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন, সেখানে মাতৃ সদন হয়েছিল, মিতুলদা মাঝে মাঝে যেতেন। পরিকাঠামো না থাকায় এখানে চলে আসতে, মানে সেটা বন্ধ করে দিতে হয়েছে। তো মিতুলদা সেখানে অপারেশন করছে, জেঠুকে বলছে তুমি অ্যাসিস্ট করতে পারবে? জেঠুর হাত কাঁপছে, বলছে তুমি পারবে না। অসাধারণ সাহস ছিল, কিছুই পরিকাঠামো ছিল না, অজস্র রোগীর অপারেশন করেছে। ছোটবেলায় সরস্বতী পুজো আমাদের, তো মিতুলদার যে জামাইবাবু সে নাট্যপ্রিয় মানুষ, নিজে নাটক করেন, সংস্কৃতি চর্চার সাথে জড়িত। আমি কি বেশি সময় নিয়ে নিচ্ছি? তো মিতুলদার নেতৃত্বে আমরা চাঁদা তুলতে যেতাম। তো মিতুলদা বলছে জামাইবাবু 25 টাকা দিতে হবে। জামাইবাবু বলছে নাটক করলে 25 টাকা, নাটক না করলে 5 টাকা। তো রিনা দি, মিতুলদার দিদি, পাশ থেকে ইশারা করতো তোরা চলে যা, সরস্বতী পুজো পরদিন আমি দিয়ে আসবো। খুব ফাঁকা লাগছিল মৌগ্রামে ওই বাড়িটাকে। পরশুদিন কালী পুজোর দিনে গেছিলাম, ওখানে কালী হতো, কালী ঠাকুর, জেঠুর বাড়ির পাশেই কালী মন্দির। মিতুলদার জন্য একটা আলাদা কালী করে দিতে হতো। বৌদিও হয়তো জানেন, সুভাষ দাস বিখ্যাত মৃৎশিল্পী, সে কালী করতো, মিতুলদার জন্য ছোট্ট একটা কালী করে দিতে হতো। সে কালী বিসর্জন করতে দিত না, আবার জেঠুর বকুনিতে শেষ পর্যন্ত বিসর্জন করতে হতো। আমাদের সব সময়ের সঙ্গী যখনই গেছে, আমাদের কালিকাপুরে একটি আমরা আশ্রম করেছি, ওখানে কৃষি কৃষ্টির সমন্বয় ক্ষেত্র। বৌদি, জেঠু,
আমাদের সাথে, ওই সংস্থার সাথে, আমাদের সংস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। তো এই কিছুদিন আগে বৌদির সাথে গেছিলেন, তো কতটা কর্তব্যনিষ্ঠ দেখলাম বৌদির মনে থাকবে। যখন আমরা দাঁড়িয়ে কথা বলছি বৌদির সাথে যে কি চিন্তা ভাবনা আমাদের অডিটোরিয়াম কিভাবে হবে, তো এই কথা বলতে বলতে একটি পেশেন্টের হোক বা নার্সিংহোম থেকে হোক ফোন গেল। তো বৌদি বলছে 5 মিনিট দাঁড়াও। বলে তুমি দাঁড়াও, বাবুর গাড়িতে চলে আসবে, আমাকে যেতে হবে। সেই মুহূর্তে এরকম কর্তব্যনিষ্ঠা খুব কম দেখেছি। ওই যে ইন্দ্রনাথ দাদ বললো সব এলোমেলো হয়ে যাচ্ছে, এলোমেলো হয়ে যাওয়ার আমার পক্ষে বড় স্বাভাবিক। মিতুলদার বাবা আমাদের বড় গার্জেন ছিলেন। মিতুলদার বৌদির এই বইয়ে লেখা আছে মৌগ্রামের দুর্গাপুজো আমাদের বহু প্রাচীন পুজো, 400 বছরের আগের। তো আমাদের অবস্থান্তর হয়ে যাওয়ার পর জেঠু ওই দুর্গাপুজোকে ধরে রেখেছিলেন। তো মিতুলদা ওখানেই পুষ্পাঞ্জলি দিতে যেতেন ছোটবেলাতে। ঠিক বলতে পারছি না, কখনো সময় হলে আরো কথা বলবো, সব আমার ইয়ে হয়ে যাচ্ছে। মিতুলদা, তুমি ভালো থেকো, আনন্দলোকে তুমি পরম প্রশান্তিতে বিরাজ করো, এটাই কামনা করি।